ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাস। সবাইকে আমার ইউটিউবের ক্লাসে স্বাগতম জানাই। আজকে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম, পেডাগজির ক্লাস। যেহেতু লাস্ট ক্লাসের মধ্যে আমরা বাংলা পেডাগজি নিয়ে আলোচনা করেছিলাম, যে এক্সামের মধ্যে 15 মার্কসের বাংলা পেডাগজি থেকে আসে, তা আমরা কভার করেছি লাস্ট ক্লাসের মধ্যে। আজকের ক্লাসের মধ্যে যে টপিকগুলি বাংলার মধ্যে আলোচনা করা হয়নি, আমি বলেছিলাম যে পেডাগজি প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের জন্য সমান হয়, উর্দু ল্যাঙ্গুয়েজ হোক, হিন্দি হোক, আসামিজ হোক, বেঙ্গলি হোক, ইংলিশ হোক। অর্থাৎ কখনো কী করা হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে পেডাগজি রয়েছে তা কী করা হয়, টোটালি ট্রান্সলেট করে অথবা বলতে পারেন লিটারেশন করে, অর্থাৎ প্রতিটি শব্দকে যেভাবে ইংলিশ রয়েছে এই শব্দটাকে ইংলিশ জায়গায় রেখে বাংলাতে লিখে দিয়ে দিবে। অর্থাৎ অনেকটা শব্দ রয়েছে, অনেকটা পয়েন্টস রয়েছে যেগুলি বাংলা পেডাগজির মধ্যে আসে, কিন্তু অনুবাদ করে দেওয়া হয় না, ডাইরেক্টলি দেওয়া হয়। তাই এই পয়েন্টগুলি নিয়ে আসলাম ইংলিশ পেডাগজির মধ্যে। তাই যারা আপনারা দেখছেন, যদি আপনার বাংলা পেডাগজি ক্লিয়ার করতে চান, লাস্ট ক্লাসটি দেখে নেবেন। লাস্ট ক্লাসের মধ্যে বাংলা পেডাগজি টোটালি আলোচনা করা হয়েছে এলাবোরেটলি, অ্যান্ড আজকের ক্লাসের মধ্যে যে পয়েন্টগুলি রয়ে গিয়েছিল ল্যাঙ্গুয়েজের, ওই পয়েন্টগুলি আলোচনা করা হবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের পেডাগজি সমান হবে, যে কোনো সাবজেক্ট সমান পেডাগজি হবে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা যা অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে বাংলা পেডাগজির মধ্যে, তা আলোচনা করা হবে না, তাও কিন্তু ইংলিশের মধ্যে আসে এবং এই পয়েন্টগুলিও বাংলার মধ্যে আসে। তো আজকের ক্লাসটি আমরা ইংলিশ পেডাগজি নিয়ে আলোচনা করব। আর যেগুলি অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে, বলেছিলাম ইংলিশের মধ্যেও আসে, বাংলার মধ্যেও আসে, তা আর করব না। আজকে নতুন টপিকগুলি নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই ভালো আছেন আপনারা, এবং আপনারা অনেক যারা নতুন ক্লাস ওয়াচ করছেন, আপনাদেরকে বলে দিই, এই চ্যানেলের মধ্যে অলরেডি আসাম ডেইলি রিক্রুটমেন্টের ক্লাস চলবে এবং আফটার সিটেটের এক্সামের পর থেকে ডেইলি ক্লাস আপলোড করা হবে। এবং সিটেটের সিডিবি 12টি ক্লাস নিয়ে সিডিবি কভার করা হয়েছে, তারপরে ইভিএসের 2টি ক্লাস নেওয়া হয়েছে, একটি পেডাগজির নেওয়া হয়েছে, 3টি ক্লাস নেওয়া হয়েছে, এবং তারপর হচ্ছে একটি বাংলা পেডাগজির ক্লাস নেওয়া হয়েছে। আজকে হচ্ছে ইংলিশ পেডাগজির ক্লাস। এবং ল্যাঙ্গুয়েজের ক্লাস যেহেতু সমান, তো আপনি ইংলিশ হোক, বাংলা হোক, আসামিজ হোক, উর্দু হোক, আপনি বাংলা পেডাগজি, ইংলিশ পেডাগজি বোথ ক্লাস দেখবেন, তখন আপনার ল্যাঙ্গুয়েজের যে পেডাগজি তা ডাউট থাকবে না। এরপর হবে আরও একটি ক্লাস হবে, তারপর সিটেটের চ্যাপ্টার ক্লোজ আপ হয়ে যাবে এই সেশনের জন্য। তারপর ম্যাথসের পেডাগজি ওয়ান শট করে দিয়ে দেবো। অ্যান্ড নেক্সট সেশন থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে প্রত্যেকটি সাবজেক্টকে এলাবোরেটলি টপিক ওয়াইজ আলোচনা করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার সলভ করে 2025-এর যে সেশন আসবে, এই সেশনের জন্য সবাইকে গাইড করার এবং সবাইকে সবার সামনে ক্লাসগুলি উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাসের মধ্যে আমরা জানবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগজি ইন ওয়ান শট, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেডাগজি জানবো। শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজের তা নয়, পড়বে বলে দিয়েছি যে এগুলি হচ্ছে বাংলার মধ্যেও আসে, ইংলিশের মধ্যেও আসে, আর অনেকটা ইংলিশের পেডাগজি অলরেডি বাংলার মধ্যে আমি আলোচনা করে নিয়েছি, যেগুলি আর এই ক্লাসের মধ্যে আলোচনা করা হবে না। তো প্রথমে আমরা দেখব হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি ল্যাঙ্গুয়েজ কি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমিউনিকেশনের যে সিস্টেম রয়েছে, তাকে ল্যাঙ্গুয়েজ বলা হয়। একটি ল্যাঙ্গুয়েজ সমগ্র বিশ্বের মধ্যে চলে না, অর্থাৎ সমগ্র বিশ্বের মধ্যে ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। অর্থাৎ কমিউনিকেশনের যে সিস্টেম একটি পার্টিকুলার কান্ট্রির মধ্যে ইউজ করা হয়, পার্টিকুলার স্টেট হতে পারে, পার্টিকুলার রিজিয়ন হতে পারে, এই রিজিয়নের মধ্যে, স্টেটের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় কমিউনিকেশন করার জন্য, ওই সিস্টেমকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। এক্সামের মধ্যে আসে ল্যাঙ্গুয়েজ ইজ দিয়ে ডট দিয়ে দিবে, আপনাকে 4টি অপশন দিয়ে দিবে। তখন 2টি কথা মনে রাখবেন, 2টি সেন্টেন্স মনে রাখলে আপনার এই ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসলে আপনি আনসারিং করতে পারবেন। হয়তো এই 4টি অপশনের মধ্যে থেকে এক জায়গার মধ্যে থাকবে ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম অফ সিস্টেম। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম অফ সিস্টেম। আর যদি ল্যাঙ্গুয়েজ সিস্টেম অফ সিস্টেম না থাকে অপশনের মধ্যে, তখন থাকবে রুল গভর্ন সিস্টেম। কথাটি মনে রাখবেন। আর ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের জানা প্রয়োজন নেই, কেননা সবাই ম্যাচুরড, আর ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি, এবং লাস্ট ক্লাসের মধ্যে তা এলাবোরেটলি আলোচনা করা হয়েছে। সেকেন্ড দেখবো আমরা ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে 3টি আমরা জানি। নাম্বার 1 হচ্ছে অরেল ল্যাঙ্গুয়েজ, নাম্বার 2 হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজ, নাম্বার 3 হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এগুলি মনে রাখবেন, তার থেকে এক্সামের মধ্যে আসে অরেল ল্যাঙ্গুয়েজ থেকে রিটেন ল্যাঙ্গুয়েজ মোর ভ্যালুয়েবল হয়ে থাকে, এবং সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজ শুরুয়াত হয়েছে, ল্যাঙ্গুয়েজ বিগানিং হয়েছে, আরম্ভ হয়েছিল সাইন ল্যাঙ্গুয়েজ থেকে। এগুলি মনে রাখবেন। তারপরে আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজও লাস্ট ক্লাসে আলোচনা করা হয়েছে, কিন্তু নিয়ে আসলাম যাতে জাস্ট হিন্টস দিয়ে চলে যায় সামনের দিকে নতুন টপিকের দিকে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কী। ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ডায়নামিক, মিনস অফ কমিউনিকেশন, তারপরে মিনস অফ ইনস্ট্রাকশন বলতে পারেন, তারপরে ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লেক্স সিস্টেম হতে পারে, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি হতে পারে। সবগুলি আলোচনা করেছি, আরবিট্রারি আলোচনা করিনি। আরবিট্রারি হচ্ছে যার জন্য যা তৈরি করা হচ্ছে ওই বস্তুটি, অর্থাৎ প্রথমে গাছ আসে,
তারপর নামটি দেওয়া হয়। অর্থাৎ এই গাছটির নাম যদি গাছ না দিয়ে অন্য কিছু দেওয়া হতো তাহলে আমরা অন্য নাম দিয়ে তাকে জানতাম। মনে করেন এই পেনটি প্রথমে আসে, তারপরে তার নাম দেওয়া হয় পেন। তো এইভাবে যে বস্তুটি তৈরি করা হচ্ছে ওই যে নামটি রয়েছে তার সাথে অ্যাডজাস্টপূর্ণ, কিন্তু তা আরবিটরি, কোনো মিনিংফুল না, অর্থাৎ তাকে পরে নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটরি। ল্যাঙ্গুয়েজ ইজ চেঞ্জেবল বলতে পারেন, ডাইনামিক বলতে পারেন, ল্যাঙ্গুয়েজ ইজ টুল ফর হিউম্যান বিং বলতে পারেন, অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে তা আপনারা বলতে পারেন। তারপরে আমরা দেখব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ, অনেকবার আলোচনা করেছি। সিডিপির 11 ক্লাসের মধ্যে ব্রিফলি এলাবোরেটলি আলোচনা করেছি, কিন্তু এই জায়গায় নিয়ে আসলাম ল্যাঙ্গুয়েজের মধ্যে কোয়েশন আসে, বাংলার মধ্যেও আসে, প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের মধ্যে এই এনসিএফ থেকে কোয়েশন আসে। কী কোয়েশন আসে? ইংলিশের মধ্যে কোয়েশন আসে। কি আসবে? ইংলিশের মধ্যে আসবে অ্যাকর্ডিং টু এনসিএফ অবজারভেশন। এনসিএফের অবজারভেশনের মতে ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মনে রাখবেন। এনসিএফের অবজারভেশনের মতে ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর যদি ইন্ডিয়াকে একটি মাল্টি ল্যাঙ্গুয়েজ কান্ট্রি ধরা হয়, অর্থাৎ বহুভাষিক দেশ যদি ধরা হয়, তাহলে ইংলিশ হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, মনে রাখবেন। যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ দেশ ধরা হয় ইন্ডিয়াকে, বা মাল্টি ল্যাঙ্গুয়েজ দেশ হিসাবে ইন্ডিয়াকে আমরা ইংলিশ বলবো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এবং যখন অবজারভেশন অফ এনসিএফ আসবে কথাটি, তখন আপনি বলবেন ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা দেখব অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা সবাই জানি 8 শিডিউলের মধ্যে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 8 শিডিউলের মধ্যে 22টি ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করা হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে এই কথা বলা হয়নি। এই জায়গার মধ্যে কথা বলা হয়েছে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট এসেছিল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট OLA, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট এসেছিল 1963-তে। অর্থাৎ 1963-তে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আসে, এবং 343(1)(1)(এ) অর্থাৎ এ বলা হয়েছে যে হিন্দি হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দেবনাগরী লিপির দ্বারা হিন্দি হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং 343 পার্ট 2-তে বলা হয়েছে ইংলিশ হবে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, অ্যান্ড হিন্দি হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এগুলি মনে রাখবেন। তাই এই পয়েন্টে নিয়ে আসলাম। অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশনের মতে অ্যাক্ট এসেছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963-তে, এবং তখন কনস্টিটিউশনের আর্টিকেল 343(1)(এ বলা হয়েছে যে হিন্দি হবে দেবনাগরী লিপির দ্বারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড সাথে বলা হয়েছে 343 পার্ট 2-এর মধ্যে যে ইংলিশ হবে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সাহায্য করার জন্য হিন্দিকে অ্যাসোসিয়েট হিসাবে কাজ করবে। এগুলি এক্সামের মধ্যে আসে, এইভাবে আসে। তারপরে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ স্কিলস। লাস্ট ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি ল্যাঙ্গুয়েজ স্কিলস হচ্ছে 4টি। নাম্বার 1 হচ্ছে লিসেনিং, তারপরে হচ্ছে স্পিকিং, তারপরে হচ্ছে রিডিং, তারপরে রাইটিং। তো লিসেনিং শোনা, এবং আমরা পড়াকে বলি রিসিপটিভ স্কিলস বলতে পারেন, প্যাসিভ স্কিল বলতে পারেন। অর্থাৎ শুনি আমরা গ্রহণ করে থাকি অন্যের কাছ থেকে, আমরা বলি আমরা অন্যের পড়াকে পড়ি, অন্যের পড়াকে পড়ে থাকি, তা হচ্ছে শোনা, এবং পড়া হচ্ছে রিসিপটিভ অথবা প্যাসিভ স্কিলস বলা হয়। এবং যা আমরা নিজে থেকে প্রডিউস করে থাকি, যেমন আমরা স্পিক করে থাকি, এবং আমরা যখন লেখি নিজের মাইন্ড থেকে ব্রেনস্টর্মিং করে লেখি। এফ স্পন ব্রেনস্টর্মিং দিয়েছিলেন, অর্থাৎ এফ স্পন ব্রেনস্টর্মিং দিয়েছিলেন, এই কথাটি মনে রাখবেন, মনে আসলো তাই বলে দিলাম। তো আমরা যখন বলি, আমরা যখন কথা বলি এবং আমরা যখন লিখতে যাই, তখন এই প্রসেসকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল বলতে পারেন, অ্যাক্টিভ স্কিল বলতে পারেন। এবং প্রাইমারি স্কিলস বলা হয় প্রথম লিসেনিং, স্পিকিং, এই দুটিকে প্রাইমারি স্কিলস বলা হয়। তারপরে আমরা দেখব সাইট ওয়ার্ড, লেক্সিক্যাল ওয়ার্ড, ফাংশনাল ওয়ার্ড। এগুলি ইংলিশের মধ্যে আসে, এবং কখনো বাংলার মধ্যে ডাইরেক্টলি সাইড ওয়ার্ডকে বাংলাতে সাইড ওয়ার্ড লিখে দিয়ে দেয়। তো ভালো করে বুঝবেন, সাইড শব্দটি এসেছে সি থেকে, অর্থাৎ সি থেকে সাইড শব্দটি এসেছে। সাইড মিন্স হচ্ছে সি, অর্থাৎ আমরা যে আমাদের কথোপকথনের মধ্যে, অর্থাৎ কমিউনিকেশনের মধ্যে যে শব্দগুলি আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি, অর্থাৎ বেশিরভাগ, যেমন বাট, অন, রাইট, রিড, সুইম, তারপরে টক, তারপরে আপনি অনেক কিছু শব্দ রয়েছে যেগুলি আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি আমাদের ডে টু ডে লাইফের মধ্যে, এগুলি হচ্ছে সাইট ওয়ার্ড। লেক্সিক্যাল ওয়ার্ড হচ্ছে যে শব্দগুলির ইন্ডিপেন্ডেন্ট মিনিং রয়েছে, যে শব্দগুলির স্বতন্ত্র মিনিং রয়েছে, ওগুলিকে বলা হয় লেক্সিক্যাল ওয়ার্ড। যেমন নাউন হতে পারে, ভার্বাল ফ্রেজ হতে পারে, এডিয়ামস হতে পারে, এগুলি হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ডস। লেক্সিক্যাল ওয়ার্ডসের মধ্যে যেমন স্কুল, আমি একটা এক্সাম্পল যদি দেই, প্রিন্সিপাল হতে পারে, ক্যাট হতে পারে, অনেক শব্দ রয়েছে যেগুলির ইন্ডিপেন্ডেন্ট মিনিং রয়েছে, তাকে বলা হয় লেক্সিক্যাল ওয়ার্ড। ফাংশনাল ওয়ার্ডস হচ্ছে যে শব্দগুলির কোনো ইন্ডিপেন্ডেন্ট মিনিং হয় না, অর্থাৎ তা অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ইউজ করা হয়, অর্থাৎ অন্য শব্দের সাথে যখন যুক্ত হয় তখন তার মিনিং আসে, তখন তার একটি মিনিং প্রকাশ করে, তাকে বলা হয় ফাংশনাল ওয়ার্ড। যেমন আপনি আর্টিকেল বলতে পারেন, প্রিপোজিশন বলতে পারেন, কনজাংশন বলতে পারেন, ইন্টারজেকশন হতে পারে, এইভাবে যে শব্দগুলি রয়েছে তাকে ফাংশনাল ওয়ার্ডস বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখব
কনট্রাস্টিভ পেয়ার বা মিনিমিনাল পেয়ারও বলা হয়। এবং আর্টিকুলেটর কি তা দেখব। প্রত্যেকটি পয়েন্ট আলাদা আলাদা রয়েছে। কনট্রাস্টিভ পেয়ার হচ্ছে যে শব্দগুলি কী করা হয়, প্রনাউন্সিয়েশন ঠিক করার জন্য ইউজ করা হয়, অর্থাৎ যে শব্দগুলির অনেক সময় উচ্চারণ সেম হয়ে থাকে, যেমন টেপ অ্যান্ড রাইমিং ওয়ার্ডের মতো আপনি বলতে পারেন টেপ, ডেপ, তারপরে এইভাবে অনেক শব্দ রয়েছে রাইমিং ওয়ার্ডসের মতো। এই রাইমিং ওয়ার্ডসগুলিকে যে তার প্রনাউন্সিয়েশন ঠিক করার জন্য একসাথে পেয়ার তৈরি করে, যেমন আমরা অনেক সময় কি করি যে প্লেওয়ে মেথড ইউজ করি। প্লেওয়ে মেথড দিয়েছিলেন WH কিলপটক, এবং অনেক সময় বলা হয় আরও একজনের নামও বলা হয়। তো প্লেওয়ে মেথড দ্বারা আমরা ইউজ করে থাকি এই যে কনস্ট্রাকটিভ পেয়ার ইউজ করি, যাতে বাচ্চাদের ভোকাবুলারি ইনক্রিজ হয় এবং প্রনাউন্সিয়েশন ঠিক হয়। তারপরে আর্টিকুলেটর এক্সামের মধ্যে আসে। আর্টিকুলেটর কি? আর্টিকুলেটর হচ্ছে আমাদের যে সাউন্ড প্রডিউস করি, আমাদের এই জায়গার মধ্যে একটি চ্যানেল রয়েছে, তাকে বলা হয় ভোকাল অডিটোরিয়াম চ্যানেল বলা হয়। এই চ্যানেল থেকে সাউন্ড প্রডিউস হয়। আর এই চ্যানেলের মধ্যে যে অর্গান রয়েছে, যে অর্গানের সাহায্যে সাউন্ডগুলি প্রডিউস হয়, এই অর্গানকে বলা হয় আর্টিকুলেটর। মনে রাখবেন, যে অর্গান থেকে সাউন্ড প্রডিউস হয় আমাদের ভোকাল অডিটোরিয়ামের চ্যানেলের মধ্যে যে অর্গানটি রয়েছে, যে অর্গানের দ্বারা সাউন্ড প্রডিউস হয়, ওই অর্গানকে বলা হয় আর্টিকুলেটর। তারপরে আমরা দেখব সাউন্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টোনেশনস, এগুলি আলোচনা করব। আমরা সবাই জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে there are 26 লেটার্স, আমরা সবাই জানি, অ্যান্ড ওয়ান অ্যালফাবেট রয়েছে, তা আমরা সবাই জানি। যখন ইংলিশের ক্লাস শুরু করব, ইংলিশ নিয়ে একদম এলাবোরেটলি আলোচনা করব 3rd গ্রেড 4th গ্রেডের জন্য, এবং প্রত্যেকটি ক্লাসের মধ্যে রয়েছে একাডেমিক ক্লাস রয়েছে, ক্লাস 6 to 12 অবধি পর্যন্ত, ইভেন গ্র্যাজুয়েশনের মধ্যে অনেক গ্রামারের প্রয়োজন হয়, এগুলি ইংলিশের ক্লাসে আলোচনা করব এবং এগুলি বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা দেখি there are 26 লেটার। আমরা সবাই জানি there are 26 লেটার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অথবা ইংলিশ অ্যালফাবেট বলতে পারেন। ইংলিশ অ্যালফাবেট হচ্ছে কি? বর্ণমালা। লেটার হচ্ছে বর্ণ অথবা অক্ষর বলতে পারেন। আর বর্ণমালা হচ্ছে একটি মালা, যেমন আমরা তসবিকে বলে থাকি রোজারি। তো রোজারি কি? একটি রোজারি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি অক্ষরকে একটি মালার মধ্যে যদি গাঁথা হয় তাকে বলা হবে অ্যালফাবেট। তো মনে রাখবেন, অ্যালফাবেট ইংলিশের মধ্যে একটি রয়েছে এবং 26টি লেটার্স রয়েছে। 26টি লেটার থেকে 5টি বাওয়েল রয়েছে, অ্যান্ড 5টি থেকে 21 রয়েছে। 21 থেকে 2টি হয় সেমি বাওয়েল। WNYকে সেমি বাওয়েল বলা হয়, কেননা কখনও WNY বাওয়েল হিসাবে ইউজ হয়, কখনও কনসোনেন্ট হিসাবে ইউজ হয়। তাহলে আমরা যদি আরও 2টি মাইনাস করে নেই, তাহলে হবে 19 হচ্ছে কনসোনেন্ট, 2 হচ্ছে সেমি বাওয়েল। এগুলি আমাদের বেসিক কনসেপ্ট। তো আমরা সাউন্ড কি? এই 26টি লেটারের সাউন্ড হচ্ছে 44 সাউন্ডস। এক সেকেন্ড সময় নিচ্ছি। আমরা দেখতেছিলাম যে 26টি ইংলিশ লেটার রয়েছে, অর্থাৎ বর্ণ রয়েছে, অক্ষর রয়েছে 26টি ইংলিশ অ্যালফাবেটের মধ্যে। এই 26টি থেকে 5টি হচ্ছে বাওয়েল, 2টি হচ্ছে সেমি বাওয়েল, এবং বাকি সব হচ্ছে কনসোনেন্ট। তো টোটাল সাউন্ড হচ্ছে এই 26টি লেটারের সাউন্ড হচ্ছে 44 সাউন্ড। মনে রাখবেন, 26টি লেটারের সাউন্ড হচ্ছে 44 সাউন্ডস। এন্ড 44 সাউন্ডস থেকে 20টি সাউন্ডস হচ্ছে বাওয়েলের, 20টি সাউন্ড হচ্ছে বাওয়েলের, বাকি সব হচ্ছে কনসোনেন্টের। সাউন্ডগুলি হচ্ছে বাকি সব কনসোনেন্টের, এন্ড 20টি সাউন্ড হচ্ছে বাওয়েলের। ভালো করে বুঝবেন, বাওয়েলের 20টি সাউন্ড, তার মধ্যে থেকে 12টি সাউন্ড হচ্ছে পিওর বাওয়েল সাউন্ড। 12টি হচ্ছে পিওর বাওয়েল সাউন্ড, অ্যান্ড 8টি হচ্ছে ডিপথং বলা হয়, যাকে ডবল বাওয়েল সাউন্ড বলা হয়। ডিপথং অর্থাৎ ডবল বাওয়েল সাউন্ড বলা হয়। ভালো করে বুঝবেন। টোটাল সাউন্ড হচ্ছে 44 সাউন্ডস, তার মধ্যে থেকে 20টি হচ্ছে বাওয়েলের সাউন্ড, আর বাকি সব হচ্ছে কনসোনেন্টের সাউন্ডস। অ্যান্ড 20টি সাউন্ড থেকে 12টি হচ্ছে পিওর বাওয়েল সাউন্ড, অথবা মনোথং বলা হয়, যে বাওয়েলের একটি বাওয়েলের সাউন্ড, এবং ডিপথং হচ্ছে 2টি বাওয়েলের সাউন্ড, ডবল বাওয়েলের সাউন্ড। একটি ওয়ার্ডের মধ্যে কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবেন। এগুলি এক্সাম রিলেটেড, একদম অথেন্টিক কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। মনে করেন আমি যদি টিথ লিখি, টিথ, এই জায়গার মধ্যে 2টি এসেছে, অর্থাৎ একটি ওয়ার্ডের মধ্যে, যখন একটি ওয়ার্ডের মধ্যে বাওয়েলের একটি সাউন্ড ইউজ হবে, তখন তাকে আমরা বলবো যে তা হচ্ছে পিওর বাওয়েল সাউন্ড, এবং বলা হয় মনোপথং।
মনপ্তং বলা হয়, মনে রাখবেন এই কথাটি। তারপর হচ্ছে যখন 12টি আমরা 20টি বাউলের সাউন্ড থেকে 12টি হচ্ছে পিওর বাউল সাউন্ড এবং 8টি হচ্ছে দীপ্তং। দীপ্তং কি, যদি আমি ফেয়ার লিখি, এই শব্দের মধ্যে দেখেন ই ও বাওয়েল, এ ও বাওয়েল, কিন্তু এই জায়গার মধ্যে ইর আলাদা উচ্চারণ হচ্ছে, এর আলাদা উচ্চারণ হচ্ছে। অর্থাৎ আমি যদি চেয়ার লিখি সেম তেমনি হবে, এই জায়গার মধ্যে আই আর হবে, আই এর এন এর আলাদা আলাদা মিনিং হবে, আলাদা আলাদা সাউন্ড হবে। অর্থাৎ যখন একটি ওয়ার্ডের মধ্যে বাওয়েলের ডবল সাউন্ড ইউজ করা হয় তখন তাকে দীপ্তাং বলা হয়। আর দীপ্তাং হচ্ছে 8টি অ্যান্ড মনপ্তং হচ্ছে 12টি। মনে রাখবেন এই 12টি মনপ্তঙ্গের মধ্যে আবার 2টি পার্ট রয়েছে, এগুলো ইংলিশের ক্লাসে বিস্তারিত আলোচনা করব যখন ইংলিশ ক্লাসগুলি নেব। তো এর মধ্যে থেকে লং বাউল রয়েছে, শর্ট বাউল রয়েছে। লং বাউল হচ্ছে 7টি, শর্ট বাউল হচ্ছে 5টি, এগুলি আমরা আলোচনা করব। তো আমরা বাউলের সাউন্ড দেখে নিলাম। লেটারের সাউন্ড হচ্ছে টোটাল 44টি, তার মধ্যে থেকে বাউলের সাউন্ড 20টি, বাকি সব হচ্ছে কনসোনেন্টের সাউন্ডস। এখন দেখবো আমরা ইন্টোনেশন কি। ইন্টোনেশন হচ্ছে যখন আপনি কথা বলতে যাবেন, কথা বলার সময় যে আমরা সাউন্ডগুলি ইউজ করে থাকি, প্রডিউস করে থাকি, এই সাউন্ডের মধ্যে 3 কোয়ালিটির সাউন্ড রয়েছে। নাম্বার 1 হচ্ছে রাইজিং সাউন্ড, নাম্বার 2 হচ্ছে ফলিং সাউন্ড, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে রাইজিং টন, ফলিং টন অ্যান্ড স্লাইডিং টন। অর্থাৎ রাইজিং টন কি, যখন আমরা কোনো একটি কথা বলতে যাই তখন বলার সময় যে ডাইরেক্টলি আমরা বলতে জুড়ে বলি এবং শেষের অংশটা আমরা কি হয় আমাদের স্লো হয়ে যায়, তাকে বলা হয় রাইজিং টন। যখন আমরা রাইজিং টোন হচ্ছে কী করব, আমরা শেষের যে টোনটি রয়েছে যখন আমরা তা জুড়ে বলি, অর্থাৎ প্রথমে স্লো শুরু করি, তারপরে আমাদের সাউন্ডটা রাইজ হতে থাকে, অর্থাৎ আমাদের সেন্টেন্সটি স্লোলি শুরু হয় এবং শেষে গিয়ে আমরা জুড়ে বলে থাকি, তা হচ্ছে রাইজিং টোন। এবং যখন আমরা ফলিং টোন হচ্ছে আমরা প্রথমে জুড়ে শুরু করি কিন্তু ধীরে ধীরে আমাদের সাউন্ডটি ফল হয়ে যায়, নিচের দিকে চলে যায়, অর্থাৎ সেন্টেন্স শেষ হতে হতে আমাদের সাউন্ডটি একদম শেষের দিকে চলে যায়। যেমন 5, আমরা যদি 5 বলি জুড়ে 5 শুরু হয় কিন্তু শেষের দিকে গিয়ে ফলিং হয়ে যায়। অর্থাৎ তখন আমরা কি বলে, অনেক সময় অনেক সেন্টেন্স বলে থাকি যেগুলি আমাদের শুরু হয় এবং শেষের দিকে রাইজ হয়ে যায়, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সকে রাইজিং টোন বলে। এবং যে টোনগুলি ফল হয়ে যায় তাকে বলা হয় ফলিং টোন, এবং স্লাইডিং টোন বলা হয় রাইজিং অ্যান্ড ফলিং বোথ একত্রিত করে যখন আমরা ইউজ করি তখন তাকে ফলিং টোন বলা হয়। তারপর আমরা দেখব সিনট্যাক্স, সেমেন্টিক্স, ফনিমস, মরফিম। এত ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলি মনে রাখবেন ইংলিশের ক্লাসের মধ্যে। সিনট্যাক্স কি, রিলেটেড টু গ্রামার, অর্থাৎ যে সিস্টেমের মধ্যে সিনট্যাক্স হচ্ছে নিয়ম কানুন শেখানো, গ্রামারের রুলস শেখানো, ভার্ব, টেন্স, এগুলি হচ্ছে সিনট্যাক্সের মধ্যে পড়ে, সিনট্যাক্সের মধ্যে পড়ে। অর্থাৎ সেন্টেন্স কখনো এক্সামের মধ্যে আসে, সিনট্যাক্স হচ্ছে রিলেটেড টু রুলস, গ্রামার্স, এগুলি হচ্ছে গ্রামার শেখানো হচ্ছে সিনট্যাক্স। সেমেন্টিক্স হচ্ছে রিলেটেড টু মিনিংস, সিমেন্টিক্স হচ্ছে রিলেটেড টু মিনিংস, যে জায়গার মধ্যে মিনিং শেখানো হয়। এক্সামের মধ্যে একটি কোয়েশন আসে, বারবার মনে রাখবেন যে ম্যাডাম ড্রাইভ এ বাইসাইকেল, অর্থাৎ এই জায়গার মধ্যে যদি আপনি দেখেন তো সেমেন্টিক্যালি ইনকারেক্ট হবে, অর্থাৎ মিনিংয়ের ক্ষেত্রে ইনকারেক্ট হবে, কিন্তু সিনট্যাকটিক্যালি অর্থাৎ গ্রামাটিক্যাল দিক থেকে কারেক্ট হবে। অর্থাৎ ম্যাডাম, আমি যদি বলি ম্যাডাম 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ম্যাডাম ড্রাইভস এ বাইসাইকেল, এই জায়গার মধ্যে ড্রাইভসের সাথে আমি এস যুক্ত করেছি, ঠিক হয়েছে, বাইসাইকেল ঠিকই হয়েছে, অর্থাৎ গ্রামাটিক্যাল শুদ্ধ হয়েছে, সিনট্যাকটিক্যালি কারেক্ট হয়েছে, কিন্তু সেমেন্টিক্যালি ইনকারেক্ট হয়েছে। অর্থাৎ এই জায়গার মধ্যে ড্রাইভ ইউজ না করে রাইড ইউজ করা হতো, তখন গিয়ে মিনিংটি সুন্দর হতো। তো এইভাবে এক্সামের মধ্যে আসে, কখন সিনট্যাকটিক্যালি রং অ্যান্ড সিমেন্টিক্যালি কারেক্ট, কখনো সিমেন্টিক্যালি কারেক্ট হবে আর সিনট্যাকটিক্যালি রং হবে। এগুলি ভালো করে বুঝবেন। সিনট্যাক্স হচ্ছে রিলেটেড টু গ্রামার রুলস অ্যান্ড সিমেন্টিক্স হচ্ছে রিলেটেড টু মিনিং। তারপরে আমরা ফনিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ডের সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে ফনিম। তারপরে হচ্ছে মরফিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ মিনিংয়ের সব থেকে স্মলেস্ট ইউনিট হবে মরফিম। যেমন আপনি যদি ওয়াটার বলেন, ওয়াটারকে আর ভাঙতে পারবেন না আপনি, অর্থাৎ শেষ স্মলেস্ট ইউনিট হয়ে যাবে। তারপরে ফনিম হচ্ছে চা, পা, টা, এগুলি যখন আমরা কী করি, ফনিম হচ্ছে রিলেটেড টু সাউন্ডের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড হচ্ছে ফনিম অ্যান্ড স্মলেস্ট ইউনিট অফ মিনিং হচ্ছে মরফিম। তারপরে আমরা দেখব হোমোগ্রাফ, হোমোফোন, হোমোনেম। তারপরে হোমোগ্রাফ কি, গ্রাফ শব্দ থেকে আমরা বুঝতে পারছি গ্রাফ হচ্ছে লেখার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ যখন আমরা কোনো একটি 2টি শব্দকে দেখব লিখতে সমান হয় কিন্তু তার মিনিং অ্যান্ড স্পেলিং আলাদা হয়। যেমন আমরা অনেক সময় বলে থাকি কি, অনেক সময় লেখাগুলি সমান হয়ে থাকে, যেমন LI লাই,
LIE লাই, লাই একটি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা। একটি শব্দ এক লাইয়ের অর্থ হতে পারে কি তার আপনার লেখাগুলি সমান, একদম সমান রয়েছে, প্রনাউন্সিয়েশনও সমান রয়েছে, কিন্তু মিনিং ডিফারেন্স। অর্থাৎ হোমোগ্রাফ হচ্ছে ওই শব্দগুলি যে শব্দগুলির লেখা সমান হয়, অর্থাৎ তার ওয়ার্ডগুলি লিখতে সমানভাবে লিখতে হয়, তার প্রনাউন্সিয়েশনও সমান হয়, কিন্তু তার মিনিং ডিফারেন্স হয়। লাই হচ্ছে মিথ্যা কথা বলা, লাই হচ্ছে একদম স্ট্রেট শোয়া। তারপরে আরও শব্দ রয়েছে, যেমন আপনি বলতে পারেন পেন, পেন বলতে পারেন। পেন, একটি পেন হচ্ছে কলম, আরেকটি পেন হচ্ছে ছাগলের ঘর, ছাগলের ঘরের নাম হচ্ছে পেন। তারপরে আপনি ক্রিকেট, ক্রিকেট বলতে পারেন। একটি ক্রিকেট হচ্ছে ক্রিকেট খেলা, আরেকটি ক্রিকেট হচ্ছে জিজি বুকাকে ক্রিকেট বলা হয়। অনেকটা শব্দ এইভাবে রয়েছে যেগুলি লিখতে সমান হয়, প্রনাউন্সিয়েশনও সমান হয়, কিন্তু মিনিং ডিফারেন্স হয়। এই ধরনের শব্দকে বলা হয় হোমোগ্রাফ, এই ধরনের শব্দকে বলা হয় হোমোগ্রাফ, মনে রাখবেন। তারপরে হচ্ছে হোমোফোন। ফন শব্দটি আমরা পূর্বে দেখেছি, ফন হচ্ছে রিলেটেড টু সাউন্ড, অর্থাৎ রিলেটেড টু সাউন্ড, যে শব্দগুলির প্রনাউন্সিয়েশন সমান হবে, অর্থাৎ প্রনাউন্সিয়েশন সমান হবে, এই শব্দগুলিকে বলা হয় হোমোফোন। হোমোফোন যেমন আমি যদি বলি বাই, BUI বাই, আর BYE বাই, এই জায়গার মধ্যে আপনারা দেখেন BUI বাই, BYE বাই, প্রনাউন্সিয়েশন সেম হচ্ছে, কিন্তু লেখা ডিফারেন্স, মিনিং ডিফারেন্স। বাই হচ্ছে কিনা, বাই হচ্ছে বাই বাই টাটা। তারপরে আপনি বলতে পারেন আরও শব্দ রয়েছে, টু, টু বলতে পারেন, TWO টু, টু হচ্ছে দুই, অ্যান্ড TWO টু হচ্ছে অধিক, কিন্তু লেখা ডিফারেন্স, প্রনাউন্সিয়েশন সাউন্ডগুলি হচ্ছে সেম। যখন ডিফারেন্স রাইটিং হবে, ডিফারেন্স মিনিং হবে, কিন্তু লেখাগুলি সেম হবে, তখন আপনি বলবেন তা হচ্ছে হোমোফোন। অর্থাৎ যখন সাউন্ডগুলি সেম হবে তা হবে হোমোফোন। লেখা ডিফারেন্স, তার মিনিং ডিফারেন্স, কিন্তু সাউন্ড সেম হচ্ছে, তা হচ্ছে হোমোফোন। তারপরে আমরা দেখব হোমোনেম। হোমোনেম হচ্ছে এই জায়গার মধ্যে ভালো করে কনফিউজ ক্রিয়েট হয়, ভালো করে এই জায়গাগুলি বুঝবেন। হোমোনেম হচ্ছে যে আপনি কোনো একটি শব্দ লিখলেন, শব্দটির প্রনাউন্সিয়েশন সেম হবে, স্পেলিং সেম হবে, কিন্তু তার মিনিংটা ডিফারেন্স হবে। অর্থাৎ সাউন্ড অ্যান্ড প্রনাউন্সিয়েশন সেম হবে, মিনিংটা ডিফারেন্স হবে। অর্থাৎ সুইট, সুইট বলতে পারেন, সুইট অ্যান্ড সুইট বলতে পারেন। অনেক শব্দ আছে যেমন লেখা অ্যান্ড মিনিংগুলি, প্রনাউন্সিয়েশনগুলি সেম হবে, অ্যান্ড প্রনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং সেম হবে, কিন্তু তার মিনিংগুলি ডিফারেন্স হবে, তা হচ্ছে হোমোনেম। তারপরে আমরা দেখব পলিসেমি অ্যান্ড মনোসেমি। পলিসেমি হচ্ছে এমন একটি শব্দ যে একটি শব্দের দুই বা তার অধিক অর্থ রয়েছে। যেমন সেট বলতে পারেন, SET সেট, তার অনেকটা অর্থ রয়েছে। তো এমন একটি শব্দ যে শব্দের দুই বা তার অধিক অর্থ হয় তাকে বলা হয় পলিসেমি। আর মনোসেমি হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটি কী করা হয়, একদম কম ইউজ করা হয়, এবং শব্দটি একদম রেয়ার হয়ে থাকে। যেমন লেক্রেটিভ বলে একটি শব্দ রয়েছে, লেক্রেটিভ, এই শব্দটি একদম রেয়ার, একদম কম ইউজ করা হয়, এবং এগুলি সাইন্টিফিক্যালি ইউজ করা হয়, সাইন্টিফিক থটে ইউজ করা হয়। এগুলি হচ্ছে মনোসেমি। তারপরে আমরা দেখব নোট মেকিং অ্যান্ড নোট টেকিং। তারপরে দেখব মাল্টিল্যাঙ্গুয়ালিজম। নোট মেকিং হচ্ছে, সাউন্ড ক্লিয়ার মেবি আসছে না, বাইরে বৃষ্টি হচ্ছে, এক সেকেন্ড নিচ্ছি সময়। আমরা আলোচনার মধ্যে ছিলাম যে হোমোগ্রাফ, হোমোফোন, হোমোনেম, পলিসেমি, মনোসেমি। তারপরে আমরা নোট মেকিং অ্যান্ড নোট টেকিং দেখব। অর্থাৎ নোট মেকিং অ্যান্ড নোট টেকিং হচ্ছে টোটালি ডিফারেন্ট থিংস। নোট টেকিং হচ্ছে যখন আমরা কোনো লেকচার থেকে, অথবা কোনো শিক্ষক, ট্রেনার হতে পারেন, লেকচারার হতে পারেন, ওনাদের লেকচার থেকে শুনে যখন আমরা কী করি, আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করে, শর্ট পয়েন্ট ইউজ করে, আমাদের নিজের মতো করে লেখে নিয়ে আসি, কালেকশন করে, যখন আমরা ইনফরমেশন কালেকশন করি, তা হচ্ছে নোট টেকিং। আর যখন আমরা নিজে থেকে গড়ে গিয়ে আমরা প্রপারলি আমাদের কোনো এক্সামের জন্য অথবা প্রপারলি নোটস লেখে, আমরা যখন নিজের নোটসগুলি নিজের মাইন্ড থেকে যুক্ত করে, অ্যাডজাস্ট করে, সেন্টেন্স কারেক্ট করে যখন আমরা লিখি, তা হচ্ছে নোট মেকিং। আর নোট টেকিং হচ্ছে যখন আমরা শর্ট ফর্ম ইউজ করি, অ্যাব্রিভিয়েশন ইউজ করে, লেকচার থেকে কোনো কিছু কালেকশন করি, ইনফরমেশন কালেকশন করি, ইনফরমেশন গ্যাদার করি। ইনফরমেশন গ্যাদার করা হচ্ছে নোট টেকিং। আর যখন আমরা ইনফরমেশনকে বাস্তবে পেন পেপারে আমরা লেখে সংরক্ষণ করে থাকি, তা হচ্ছে নোট মেকিং। এগুলি এক্সামের মধ্যে আসে, মনে রাখবেন। তারপর হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়ালিজম। মাল্টিল্যাঙ্গুয়ালিজম হচ্ছে বহুভাষিকতা। বহুভাষিকতা কি আমরা জানি, 1964-এ এসেছিল কটারি কমিশন। কটারি কমিশন এসে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছিল। তো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কী কী হয়েছে, তাই এই জায়গার মধ্যে নিয়ে আসলাম, তাও আলোচনা করব। এই মাল্টিল্যাঙ্গুয়ালিজম থেকে এক্সামের মধ্যে আসে, এক্সামের মধ্যে কী আসে যে মাল্টিল্যাঙ্গুয়ালিজম হচ্ছে একটি রিসোর্স। তারপরে মাল্টিল্যাঙ্গুয়ালিজম ক্লাসরুমের মধ্যে ডাইভার্সিটি
ডাইভার্সিটিকে অ্যাডাপশন করে। তারপরে মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে একটি অ্যাসেট, কিন্তু অনেক সময় হিন্ড্রেন্স আছে, অনেক কিছু আছে, তা হবে না। অর্থাৎ তিনটি কথা মনে রাখবেন, মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে একটি রিসোর্স, তারপরে হচ্ছে অ্যাসেট অ্যান্ড ডাইভার্সিটি ক্রিয়েট করে ক্লাসরুমের মধ্যে। তারপরে হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, আমরা দেখবো এক্সামের মধ্যে কখনো আসে। সবাই জানি সাফিক্স হচ্ছে কোনো একটি অথবা তার বেশি লেটার কোনো একটি শব্দের অর্থাৎ একটি ধাতুর মেইন শব্দের পূর্বে বসিয়ে, সাফিক্স হচ্ছে পরে বসিয়ে শব্দটির পরে বসিয়ে, যেমন হ্যাপিনেস বলতে পারেন, হ্যাপিনেস, এই যে হ্যাপিনেস, এই নেস শব্দটি হচ্ছে সাফিক্স, অর্থাৎ পরে কোনো একটি শব্দের পরে দুই বা তার অধিক শব্দ বসিয়ে যখন আমরা একটি নতুন শব্দ ক্রিয়েট করি এবং নতুন শব্দ মিনিং দেয় তাকে বলা হয় সাফিক্স। অ্যান্ড প্রিফিক্স হচ্ছে কি, যখন আমরা কি এই জায়গার মধ্যে যদি আমরা একটি শব্দের পূর্বে যখন একটি শব্দ আমরা একটি অথবা তার বেশি লেটার ইউজ করে নতুন একটি শব্দ ক্রিয়েট করি, নতুন একটি মিনিংফুল শব্দ তৈরি করি, তাকে বলা হয় প্রিফিক্স। অর্থাৎ আমি এই জায়গায় যদি আন লাগিয়ে দিই, আনহ্যাপি, এই আন শব্দটি হচ্ছে প্রিফিক্স। তারপরে হচ্ছে আনএডুকেটেড, এডুকেটেড, আনএডুকেটেড, সিভিলাইজড, আনসিভিলাইজড, অনেক শব্দ রয়েছে, ফর্মেল, ইনফর্মেল, এগুলি হচ্ছে যেগুলি নতুন শব্দ ক্রিয়েট করা হয় কোনো একটি বা তার অধিক লেটার যুক্ত করে, তাকে বলা হয় প্রিফিক্স। পূর্বে যুক্ত হলে প্রিফিক্স হবে আর শেষে যুক্ত হলে সাফিক্স হবে। তারপরে আমরা দেখব থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। আমরা সবাই জানি 1964 থেকে 66 অবধি পর্যন্ত কটারি কমিশন ছিল, যখন ইন্দিরা গান্ধী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, কটারি কমিশন দিয়েছিল থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। অর্থাৎ নাম্বার 1 হচ্ছে মাদার টাং, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ 1 দিয়ে পড়াতে হবে, ল্যাঙ্গুয়েজ 1 শিখতে হবে একটি শিশুকে। সেকেন্ড হচ্ছে যদি হিন্দি স্পিকিং স্টেট হয় তখন সে হিন্দি বাদ দিয়ে মডার্ন ইন্ডিয়ান যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ শিখবে, এবং যদি হিন্দি স্পিকিং স্টেট না হয় তাহলে হিন্দি অথবা ইংলিশ শিখবে। থার্ড হচ্ছে যে হিন্দি স্পিকিং স্টেটের মধ্যে ইংলিশ শিখবে অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবে, আর যে স্টেটের মধ্যে হিন্দি পড়ানো হয় না, হিন্দি হয় না, এই স্টেটগুলির মধ্যে ইংলিশ শেখানো হবে অথবা অন্য মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। তা এলাবোরেটলি আমরা এসেনশিয়াল প্যাডাগজিক্যাল ইস্যু বলে একটি ক্লাস করেছিলাম 11th ক্লাস সিডিপির, ওই ক্লাসের মধ্যে সব আলোচনা করা হয়েছে এগুলি। তারপরে আমরা দেখব টিচিং লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ টিএলএম বলে থাকি। টিচিং লার্নিং মেটেরিয়াল হচ্ছে 4 ধরনের হতে পারে। নাম্বার 1 হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়াল টিচিং লার্নিং মেটেরিয়াল কী হবে, বুকস রয়েছে, চার্ট পেপার রয়েছে, এগুলি হচ্ছে ভিজুয়াল টিচিং লার্নিং মেটেরিয়াল। তারপরে হচ্ছে অডিও এইড হচ্ছে রেডিও, তা হচ্ছে অডিও এইডস। তারপরে হচ্ছে অডিও ভিজুয়াল এইডস হচ্ছে টেলিভিশন, মোবাইল বলতে পারেন, প্রজেক্টর বলতে পারেন, এগুলি হচ্ছে অডিও ভিজুয়াল এইডস, অর্থাৎ অডিও আসে ভিজুয়াল সঙ্গে আসে। তারপরে অ্যাক্টিভিটি সেন্টার্ড এইডস হচ্ছে অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল হচ্ছে ফিল্ড ভিজিট, তারপরে আর অন্যান্য রয়েছে, এগুলি হতে পারে। তারপরে আমরা দেখবো একটু কুইকলি ক্লাসগুলি নিচ্ছি, কেননা ওয়েদার একটু খারাপ এবং অনেক বেশি হেভিলি রেইন হচ্ছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে এবং কারেন্টের ডিস্টারবেন্স আসছে এবং ফ্রিকুয়েন্টলি বৃষ্টির মাত্রাটা বাড়িয়ে দিচ্ছি যাতে সাউন্ডগুলি প্রপারলি যাচ্ছে না। তাই ক্লাসগুলি একটু কম সময়ের মধ্যে কভার করার চেষ্টা করছি, আপনারা বারবার শুনবেন, বুঝে যাবেন। এই ক্লাসগুলি অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভোকাবুলারি। অ্যাক্টিভ ভোকাবুলারি কি, প্যাসিভ ভোকাবুলারি কি, এক্সামের মধ্যে আসে। অ্যাক্টিভ ভোকাবুলারি হচ্ছে যে শব্দগুলি আমরা ফ্রিকুয়েন্টলি আমাদের ডে টু ডে লাইফের মধ্যে ইউজ করি এবং এই শব্দগুলির মিনিং আমরা জেনে থাকি, অর্থাৎ শব্দ আমাদের ডে টু ডে লাইফের মধ্যে ফ্রিকুয়েন্টলি ইউজ করি এবং এই মিনিংগুলি আমরা খুব ভালো করে জানি এবং ভালো করে দেখলেই মিনিং আমাদের মনে চলে আসে, এগুলি হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি। আর প্যাসিভ ভোকাবুলারি হচ্ছে যে শব্দগুলি আমরা মিনিং জানি কিন্তু আমাদের ডে টু ডে লাইফের মধ্যে রিডিং, স্পিকিং, রাইটিং এর মধ্যে আমরা ইউজ করি না, তা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। তা হচ্ছে থিওরি অফ স্টিফেন কারসনের থিওরিটি দেখে নেই, তারপরে আমরা টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচটি দেখবো, এগুলো এরপর আমাদের ক্লাস কমপ্লিট করে হয়ে যাবে এই জায়গায়। তো থিওরি অফ স্টিফেন কারসন বলেছেন, স্টিফেন কারসন বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি বলেছেন যেভাবে একটি শিশু মাদার টাং শিখে এইভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারে অ্যাকুইজিশন করে করে। তিনি 5টি হাইপোথিসিস দিয়েছেন, এগুলি কী কী আমরা দেখব। নাম্বার 1 হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, অর্থাৎ একজন শিশু কি অসচেতনভাবে সে অ্যাকুইজিশন করে এবং লার্নিং করে সচেতনভাবে, তিনি বলেছেন। তারপরে হচ্ছে মনিটর হাইপোথিসিস, এই পয়েন্ট থেকে এক্সামের মধ্যে আসে। মনিটর হাইপোথিসিসকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন, অর্থাৎ
নাম্বার 1 বলেছেন তিনি মনিটর ওভার ইউজেস, অর্থাৎ বলতে পারেন ওভার ইউজ করা হয়। তারপরে হচ্ছে মনিটর আন্ডার ইউজেস অ্যান্ড অপটিমাল ইউজেস, অর্থাৎ মনিটর ওভার ইউজার্স হচ্ছে যে বা যাহারা কী করা হয় সবসময় গ্রামারগুলি খুব ফলো করে, গ্রামারের রুলস আসছে কি না, তখন এগুলি যদি ফলো করতে যায় তখন তার ফ্লুয়েন্সি সাফার হবে, অর্থাৎ সে ফ্লুয়েন্টভাবে কথা বলতে পারবে না, শুধু গ্রামার নিয়ে চিন্তা করবে, গ্রামার আমার ঠিক হচ্ছে কিনা, টেন্স ঠিক হচ্ছে কিনা, নারেশন ঠিক হচ্ছে কিনা, আমি সেন্টেন্স ঠিক করতে পারছি কিনা। তা হচ্ছে মনিটর ওভার ইউজেস, অর্থাৎ সবসময় সে গ্রামার নিয়ে চিন্তিত হয়, তা হবে তার ফ্লুয়েন্সি সাফার হবে, অর্থাৎ তার ফ্লুয়েন্ট কথা বলতে পারবে না। সেকেন্ড হচ্ছে মনিটর আন্ডার ইউজেস, অর্থাৎ সে কী করবে, সে গ্রামারকে ফলোই করবে না। যেমন ইংলিশ মিডিয়ামের স্কুলে অনেক সময় ইউজ করা হয়, দেখা যায় তারা স্পিকিং করে বিলকুল গ্রামারকে ফলো করে না, অর্থাৎ তাদের হবে মনিটর আন্ডার ইউজার, তাদেরকে বলা হবে মনিটর আন্ডার ইউজার, অর্থাৎ তারা কী করে, তারা গ্রামারকে ফলো করে না, কম ফলো করে, যার ফলে তাদের অ্যাকুরেসির মধ্যে প্রবলেম আসবে, অর্থাৎ তারা অ্যাকুরেসি হবে না, অ্যাকুরেট হবে না, সেন্টেন্সগুলি রং হবে। আর তার হচ্ছে যে অপটিমেল, মনিটর অপটিমেল ইউজার যারা রয়েছে, অর্থাৎ তারা গ্রামারের দিকেও ফলো রাখে এবং তারা রুলসগুলির দিকেও গ্রামারের দিকে ফলো রাখে, স্পিকিংয়ের দিকেও ফলো রাখে, বোথ সাইড যখন কাভার করে যায় তখন তারা হচ্ছে বেস্ট হবে এবং তাদের ফ্লুয়েন্সিও আসবে, অ্যাকুরেসিও আসবে এবং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। তারপরে উনি দিয়েছেন ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস হচ্ছে, উনি বলেছেন যেভাবে একটি শিশু ভাষা শিখে তেমনি করে একটি শিশু অনেকটা গ্রামারের রুলস শিখে যায় নেচার থেকে, প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে শেখা যায়, তা তিনি বলেছেন ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। এবং এই পয়েন্ট থেকে এক্সামের মধ্যে আসে ইনপুট হাইপোথিসিস। ইনপুট হাইপোথিসিস হচ্ছে যখন একটি শিশু শিখতে যাবে এবং কোনো একটি বিষয়বস্তুকে শিখে যাবে তখন শিক্ষক, টিচার্স বা আউটপুট থেকে তাকে 1+ দেওয়া হবে। মনে রাখবেন 1+ দেওয়া হয়। 1+ মিনস কি, তাকে 1+ আরও একটি স্টেজ বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ বেশি না, একসাথে বেশি না, শুধু 1+ করে তাকে ইনপুট দিয়ে অর্থাৎ আউটসাইড থেকে তাকে ইনপুট করে তাকে অগ্রসর করানো হবে। তারপর হচ্ছে এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিসের মধ্যে 3টি কথা রয়েছে, মোটিভেশন, সেলফ কনফিডেন্স অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ তিনি বলেছেন একটি শিশুকে মোটিভেশন যদি দেওয়া হয়, সেলফ কনফিডেন্স বিল্ড আপ করানো হয়, তখন তার কী হবে, ফায়দা হবে, তার বেনিফিট হবে, এফেক্টিভ ফিল্টার হবে। আর যখন অ্যাংজাইটি চলে আসবে তখন এই শিশুটি ডিক্রেজ হবে, অর্থাৎ ওই শিশুটির ইনক্রেজ হবে না, তার ডেমলিশ হবে, তার পিছন দিকে চলে যাবে। এগুলি হচ্ছে স্টিভেন কার্সনের হাইপোথিসিস। তারপরে আমরা দেখব টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ এক্সামের মধ্যে আসে। টপ ডাউন, মনে রাখবেন টপ ডাউন, উপর থেকে নিচের দিকে, অর্থাৎ টপ ডাউন। প্রথমে কি করা হবে, প্রথমে স্টোরি শোনানো হবে, তারপরে প্যারাগ্রাফ বোঝানো হবে, তারপরে সেন্টেন্স শেখানো হবে, তারপরে ওয়ার্ডের মধ্যে চলে আসবেন, তারপরে লেটারের মধ্যে চলে আসবেন, অর্থাৎ উপর থেকে বড় বস্তু থেকে ছোট বস্তুর দিকে চলে যাবেন। অর্থাৎ আপনি বলতে পারেন স্টোরি টু লেটার পর্যন্ত যে প্রসেস তাকে বলা হয় টপ ডাউন। আর বটম আপ হচ্ছে নিচ থেকে উপর দিকে যাওয়া, অর্থাৎ প্রথমে তাকে রুলস শেখানো, তাকে লেটার শেখানো, ওয়ার্ড শেখানো, তারপরে সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ, তারপরে স্টোরি টেলিং করা। অর্থাৎ এক্সামের মধ্যে আসে কখনো যে একজন শিশুকে তাকে কি করা হলো, তাকে প্রথমে স্টোরিটি শোনানো হলো, তারপরে স্টোরির প্যারাগ্রাফ বোঝানো হলো, তারপরে সেন্টেন্স কি শেখানো হলো, তারপরে ওয়ার্ড শেখানো হলো, তারপরে লেটার শেখানো হলো। এই প্রসেসকে কি বলা হয়, এই প্রসেসকে আপনি বলবেন টপ ডাউন অ্যাপ্রোচ। আর যখন বলা হবে একটি শিশুকে প্রথমে অক্ষর জ্ঞান শেখানো হলো, তারপর তাকে সেন্টেন্স কীভাবে তৈরি করা হয় তা শেখানো হলো, তারপর তাকে প্যারাগ্রাফ শেখানো হলো, তারপরে স্টোরিটি শোনানো হলো, তখন তা হবে বটম আপ, অর্থাৎ নিচ থেকে উপর দিকে যাচ্ছে। এগুলি প্রত্যেকটি প্যাডাগজিক্যাল অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কোয়েশনের মধ্যে এই প্রশ্ন থেকে আসে। অ্যান্ড অলসো আমরা স্ক্যানিং দেখেছি, লাস্ট ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। স্ক্যানিং হচ্ছে কি, স্ক্যানিং হচ্ছে কোনো একটি ডিটেল বস্তু পাওয়ার জন্য খুঁটিয়ে পড়া, তাকে বলা হয় স্ক্যানিং। স্কিমিং হচ্ছে প্লেজারের জন্য আমরা কি করি, এই প্লেজারের জন্য যে কোনো বুক পড়া, তা হচ্ছে স্কিমিং। এরপরে রয়েছে আমরা জানি পড়ার অনেকটা ধরন রয়েছে, যেমন ইন্টেন্স রিডিং লাউড রয়েছে, জোরে পড়ার ফলে আমরা লাস্ট ক্লাসের মধ্যে দেখেছিলাম যে মেমোরাইজেশন তাড়াতাড়ি হয়, তারপরে জোরে পড়ার ফলে কনফিডেন্স বিল্ড আপ হয়, তারপরে প্রোনাউন্সিয়েশন ঠিক হয়, অ্যাকুরেসি আসে। এবং তারপরে হচ্ছে সাইলেন্ট রিডিং হচ্ছে নীরব পাঠের ফলে অনেকটা স্টাডি একসাথে করা যায়, কম সময়ের মধ্যে করা যায়। তারপরে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসে, তারপরে অন্যের ডিস্টার্বেন্স হয় না, ভিড়ের মধ্যে যে কোনো জায়গায় পড়া যায়। তারপরে আমরা দেখেছি ইন্টেন্সিভ রিডিং হচ্ছে ক্লাসরুমের মধ্যে করানো হয়, কোনো একটি বিশেষ পার্টিকুলার বস্তুরকে উদ্দেশ্য করে পড়ানো হয়, বুক সামনে রেখে, একটি চ্যাপ্টার সামনে রেখে পড়ানো হয়, তা হবে ইন্টেন্সিভ রিডিং। আর এক্সটেন্সিভ রিডিং হচ্ছে আউটপুট, অর্থাৎ ক্লাসরুমের বাইরে যে কোনো জায়গায় প্লেজারের জন্য, আনন্দের জন্য, গল্পের বই পড়া, অন্যান্য বুক পড়া,
এক্সট্রা নলেজ গ্যাদার করার জন্য যে আমরা পড়ে থাকি তা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। তারপরে আমরা দেখেছিলাম অনেকটা রয়েছে, যেমন গাইডেড রিডিং রয়েছে, তারপরে সুখ রিডিং রয়েছে। গাইডেড রিডিং, সুখ রিডিংকে বলা হয় প্লেজার রিডিং। গাইডেড রিডিং শিক্ষক যখন ক্লাসের মধ্যে কোনো একটি বিষয় টপিককে তুলে ধরে উনি সাথে সঙ্গে থেকে থেকে গাইড করে করে শিশুদেরকে পড়ান, তা হচ্ছে গাইডেড রিডিং। আর প্লেজার রিডিং হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে যে কোনো বুক আমরা পড়ে থাকি আমাদের আনন্দের মধ্যে, অনেক সময় আমরা টাইম পাস করার জন্য যে বা যারা বুকিশ মানুষ রয়েছে তারা পড়ে থাকে, তা হচ্ছে প্লেজার রিডিং। তারপরে আমরা দেখেছিলাম অনেকটা পয়েন্ট দেখেছিলাম যে টিচিংয়ের অনেকটা পয়েন্ট রয়েছে। নাম্বার 1 আমি দিয়েছিলাম যে ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড হচ্ছে প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপর নিয়ম শেখানো হয়। ডিডাকটিভ মেথড হচ্ছে প্রথমে কী করা হয়, তাকে নিয়ম শেখানো হয়, তারপরে উদাহরণ দেওয়া হয়। তারপরে হচ্ছে ডাইরেক্ট মেথড, অর্থাৎ ডাইরেক্টলি শেখানো হয়, যে ল্যাঙ্গুয়েজকে শেখানো হবে ওই ল্যাঙ্গুয়েজটি ইউজ করে শেখানো হয়, অন্য কোনো বস্তু ইউজ করা হয় না, মাদার টাং ইউজ করা হয় না। তারপরে হচ্ছে বাইল্যাঙ্গুয়াল মেথড আমরা দেখেছি। বাইল্যাঙ্গুয়াল মেথড হচ্ছে যে ক্লাসের মধ্যে দুইটি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় কিন্তু শিশুরা শুধু একটি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, টিচার কখনো বোঝাতে গিয়ে কী করবেন, তিনি শিশুদের মাদার টাং ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে বাইল্যাঙ্গুয়াল মেথডকে বলা হয় স্যান্ডউইচ মেথডও বলা হয়। তারপরে অডিও ল্যাঙ্গুয়েজ মেথড আমরা দেখেছি। অডিও ল্যাঙ্গুয়েজ মেথড হচ্ছে আর্মি মেথড বলা হয়, যে লিমিটেড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, অর্থাৎ কোনো একটি পার্টিকুলার ক্ষেত্রে বিশেষ কিছু ওয়ার্ড ইউজ করে, অ্যাব্রিভিয়েশন ইউজ করে একটি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা হয় এবং বিশেষ মানুষদের জন্য এগুলো ইউজ করা হয়, তা হচ্ছে আর্মি মেথড অথবা অডিও ল্যাঙ্গুয়েজ মেথড। অডিও ল্যাঙ্গুয়েজ মেথডের মধ্যে টোটালি মাতৃভাষাকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরে আমরা দেখেছি কমিউনিকেশন মেথড, স্ট্রাকচারাল মেথড। এরপরে আজকে দেখলাম টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ। এগুলি যে আমি আপনাদেরকে লেকচার মেথডের দ্বারা আলোচনা করেছি তা অলরেডি নেক্সট ক্লাস, পূর্বের যে লাস্ট ক্লাসটি হয়েছিল বাংলা প্যাডাগজি, এই বাংলা প্যাডাগজির ক্লাসের মধ্যে এগুলি অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের ল্যাঙ্গুয়েজের প্যাডাগজির মধ্যে কোনো ডাউট থাকবে না। দুইটি ক্লাস হয়েছে, নাম্বার 1 বাংলা প্যাডাগজি বলে ক্লাস হয়েছে, তা প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের ক্লাসে কাজে আসবে। এবং আজকে ইংলিশ প্যাডাগজি বলে ক্লাস হয়েছে, তাও প্রত্যেকটি বাংলা হোক, আসামিস হোক, উর্দু হোক, হিন্দি হোক, প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের প্যাডাগজির ক্লাসে কাজে আসবে। আপনারা এগুলি ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, বারবার এগেন এন্ড এগেন শুনবেন, কেননা এক্সাম আর বেশি দিন নেই। 7 জুলাইয়ের মধ্যে এক্সাম। আমি সিডিবি কভার করেছি, তারপরে ইবিএস কভার করেছি, ইবিএস প্যাডাগজি কন্টেন্ট সহ কভার করেছি, অর্থাৎ তারপরে আমি এই প্যাডাগজি কভার করলাম, বাংলা প্যাডাগজি, ইংলিশ প্যাডাগজি অ্যান্ড অলসো ম্যাথস প্যাডাগজি রয়েছে, ম্যাথস প্যাডাগজিও আপনাদেরকে কভার করে দিয়ে দেবো। অর্থাৎ আপনারা এক্সামের জন্য বিলকুল প্রস্তুত হয়ে যাবেন। আপনাদের টোটালি প্যাডাগজি রয়েছে 90 মার্কস, তা কভার হয়ে যাবে। তারপর 15 মার্কস ইবিএসের কন্টেন্ট কভার করেছি, কভার হয়ে গিয়েছে। এখন রয়েছে ম্যাথস থেকে 15 মার্কস আসবে, তারপরে ল্যাঙ্গুয়েজের প্যাসেজ অ্যান্ড পোয়েম থেকে 15 মার্কস আসবে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্যুর, প্যাসেজ অ্যান্ড পোয়েম থেকে 15 মার্কস আসবে। এগুলি এক্সামে গিয়ে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। অর্থাৎ আপনাকে টোটালি এক্সামের জন্য প্রস্তুত করা হয়ে গিয়েছে ওয়ান শট দিয়ে। নেক্সট সেশনে আমি চেষ্টা করব যাতে প্রত্যেকটি টপিককে বারিকির সাথে একদম ছোটো ছোটো টপিক করে ছোটোভাবে বোঝানোর চেষ্টা করব এবং একটু বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সময়ও হাতে থাকবে, এখন সময়ও নেই, এই জন্য ওয়ান শট করে এক্সপ্লেন করে করে আপনাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে। যদি ক্লাসটি ভালো লাগে, আপনারা নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন, আমি যখন ক্লাস আপলোড করবো আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা কী করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন। অনেক সোশ্যাল গ্রুপস রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনারা শেয়ার করতে পারেন। অনেক মানুষ রয়েছে যে বা যারা সিটের সম্পর্কে অনেকটা ধারণা নেই এবং গাইডেড পাচ্ছে না। অনেকটা সময় কী হয়, বাংলা আমাদের আসামের মধ্যে বরাকবালির মধ্যে কোনো বাংলা প্যাডাগজি কেউ পড়ান না এখনও অবধি পর্যন্ত। আমি শুরু করেছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমিও চেষ্টা করব ইউনিক কোনো ক্লাস আপনাদের জন্য নিয়ে আসি এবং ইউনিকলি আপনাদের কাছে উপস্থাপন করি যাতে আপনাদের সারা জীবন কাজের মধ্যে আসে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়েদার অনেকটা খারাপ, বর্তমানে অনেক বৃষ্টি হচ্ছে। এদিকে করিমগঞ্জের পূর্ব সাইডগুলি একদম জলে ডুবে যাচ্ছে, অনেক মানুষ কষ্টের মধ্যে রয়েছে। আপনারা সবার জন্য দোয়া করবেন যাতে সব মানুষের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। লাস্ট আমি শুনেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এক পরিবারে 4-5 জন মানুষ মারা গিয়েছে ভূমি দশ পড়ে। তো এগুলি হচ্ছে অনেক মর্মান্তিক ঘটনা। এগুলি থেকে সবাইকে আল্লাহ হেফাজত করুক, আমাকে হেফাজত করুক। আমিও সবার জন্য দোয়া করি, আশীর্বাদ করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতাম, ভালো থাকতাম। সুস্থ থাকলে ভালো থাকলে আপনাদেরকে সার্ভ করতে পারবো। এবং যদি আপনাদের কোনো ডাউট থাকে, কনফিউজ থাকে, আপনারা কমেন্ট করবেন। ডেফিনেটলি আপনাদের কমন অনুসারে আমি ক্লাস নেব। অনেকে কমেন্টে বলেছিলেন স্যার কখন আপনি বাংলা প্যাডাগজি করাবেন, তাই আপনাদের উদ্দেশ্য নিয়ে বাংলা প্যাডাগজি করিয়ে নিলাম, ইংলিশ প্যাডাগজি করে নিলাম, নেক্সট ম্যাথস প্যাডাগজি হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।